হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। আজকে আমরা একটা নতুন ধরনের এক্সপেরিমেন্ট করব। আমরা লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ তিনটেরই দুটো করে বেস্ট পারফরমেন্স ফান্ড নেবো, সেখান থেকে তাদের কমন পোর্টফোলিও কি আছে একটু দেখব। তো লার্জ ক্যাপ ফান্ডে যদি আমরা যাই, লার্জ ক্যাপ ফান্ডের মধ্যে আমরা কি করব, বেস্ট রোলিং রিটার্ন নেবো 3 ইয়ার্স আর 5 ইয়ার্স। অ্যাটলিস্ট আমাদের ক্রাইটেরিয়া হবে যে ফান্ডটার বয়স 3 বছর মিনিমাম হতে হবে। তো আমরা স্ক্রিনে যাচ্ছি। দেখুন, লার্জ ক্যাপ ফান্ডে আমার সব থেকে যেটা ভালো করছে আমি দেখলাম যে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ব্লু চিপ, যেটা লাস্ট 3 ইয়ার্স এর রোলিং রিটার্ন আছে 19.62, আর লাস্ট 5 ইয়ার্স এর 18.11। আর একটা ভালো ফান্ড আছে নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপ, যার রোলিং রিটার্ন অলমোস্ট একই জায়গায়, প্রায় 21.98, আর লাস্ট 5 বছরে 17.80। তো এবার আমরা এর পোর্টফোলিওতে কি আছে আমরা দেখব। তো আইসিআইসিআই ব্লু চিপের যদি আমরা পোর্টফোলিও দেখি, দেখুন এখানে বেস্ট 10 যেটা স্টক ফান্ড ম্যানেজার নিয়েছে, আইসিআইসিআই ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, লার্সেন অ্যান্ড টুব্রো, ইনফোসিস, রিলায়েন্স ইন্ডাস্ট্রি, মারুতি সুজুকি, ভারতী এয়ারটেল, অ্যাক্সিস ব্যাংক, আল্ট্রাটেক সিমেন্ট এবং সান ফার্মা। আর যদি নিপন ইন্ডিয়ার আমরা পোর্টফোলিও দেখি, দেখুন নিপন ইন্ডিয়াতেও বেস্ট 10 হোল্ডিং হচ্ছে এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, আইটিসি, ইনফোসিস, লার্সেন অ্যান্ড টুব্রো, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, অ্যাক্সিস ব্যাংক, টাটা পাওয়ার আর টাটা কনসালটেন্সি। এবার আমি জাস্ট একটা এক্সেল শিটে জাস্ট আমি এগুলো দেখছিলাম এক্সপেরিমেন্ট করে, যে আইসিআইসিআই ব্লু চিপ আর নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপের মধ্যে যে 10টার মধ্যে কমন যে কটা আসছে, দেখুন আইসিআইসিআই ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, লার্সেন অ্যান্ড টুব্রো, ইনফোসিস, রিলায়েন্স ইন্ডাস্ট্রি, অ্যাক্সিস ব্যাংক, 10টার মধ্যে এখানে প্রায় 6টা কমন স্টক থাকছে। এই কমন স্টকে মানে কমন স্টক পাওয়া যাচ্ছে যে দুটো বড় ফান্ড ম্যানেজমেন্ট হাউস গ্রুপের মধ্যে একটা কমন থাকছে। আমরা যদি মিড ক্যাপের মধ্যে যাই, আমরা আবার ফান্ড ওয়াচে চলে আসবো। এখানে মিড ক্যাপের মধ্যে যদি আমার ফান্ড দেখি, এখানে মিড ক্যাপের মধ্যে আমরা দুটো ফান্ডকে নিয়েছি। মিড ক্যাপের মধ্যে কোয়ান্ট মিড ক্যাপ আর মতিলাল মিড ক্যাপ। তো কোয়ান্ট মিড ক্যাপের যদি পারফরমেন্স আমরা দেখি, দেখুন এখানে কোয়ান্ট মিড ক্যাপ ফান্ড, এখানে আমি হাইলাইট করছি, দেখুন আপনাদের বড় করেই আমি দেখাচ্ছি। কোয়ান্ট মিড ক্যাপ ফান্ডের 34.02 আছে লাস্ট 3 বছরের রোলিং রিটার্ন, লাস্ট 5 ইয়ার্স এর 31.15। মতিলাল মিড ক্যাপে অসাধারণ পারফরমেন্স 32.12 আর 26.54। তাহলে এই দুটো মিড ক্যাপের যদি আমরা পোর্টফোলিও দেখি, ওয়ান মিড ক্যাপের পোর্টফোলিওতে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, অরবিন্দ ফার্মা, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, আইআরবি, কন্টেনার কর্পোরেশন, ম্যারিকো, আইটিসি, টাটা কমিউনিকেশন, লিন্ডে ইন্ডিয়া, এমফেসিস। আর মতিলাল মিড ক্যাপের আমরা যদি দেখি, এখানে কল্যাণ জুয়েলার্স, পলিক্যাপ, জিও ফাইন্যান্সিয়াল, কোফোর্স, পারসিস্টেন্ট, টিউব ইনভেস্টমেন্ট, ভোল্টাস, বাল্ক ইন্ডাস্ট্রিজ, জোম্যাটো, ম্যাক্স হেলথ কেয়ার। আমরা আবার এক্সেল সিটে আমি এখানে জাস্ট দেখলাম, এখানে টাইপ করেছি, দেখুন কোয়ান্ট মিড ক্যাপ আর মতিলাল মিড ক্যাপে। তো এখানে 10টা স্টক আছে, এখানেও 10টা স্টক আছে, কোনো কমন ফ্যাক্টর আসছে না। আমরা যদি স্মল ক্যাপের সেকশনে যাই, স্মল ক্যাপ সেকশনে আমরা আবার চলে যাচ্ছি। এখানে স্মল ক্যাপের মধ্যেও কোয়ান্ট স্মল ক্যাপ অসাধারণ পারফরমেন্স করছে, এবং নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ সবারই ফেভারিট। তো 33.92% রোলিং রিটার্ন আছে নিপন ইন্ডিয়া লাস্ট 5 ইয়ার্সে, 30.66। আর কোয়ান্ট স্মল ক্যাপের রিটার্ন আছে 43 আর 37, মানে দুটোই দুর্দান্ত পারফরমেন্স। তো এই দুটো ফান্ডকে আমরা নিলাম। তো এই দুটো ফান্ডের মধ্যেও আমরা যখন এর পোর্টফোলিও দেখছি, তো কোয়ান্ট স্মল ক্যাপের আমরা যদি পোর্টফোলিও দেখি, দেখুন এখানে রিলায়েন্স ইন্ডাস্ট্রি, জিও ফাইন্যান্সিয়াল, আদিত্য বিড়লা ফ্যাশন, এইচএফসিএল, বিকাজি ফুড ইন্টারন্যাশনাল, এজিস লজিস্টিক্স, সান টিভি, আদানি পাওয়ার, পলি মেডিকেয়ার, আরবিন্দ। আর নিপন ইন্ডিয়া স্মল ক্যাপে যদি দেখি, আবার এইচডিএফসি ব্যাংক আছে, টিউব ইনভেস্টমেন্ট আছে, এমসিএক্স আছে, আপার ইন্ডাস্ট্রি আছে, ভোল্টাস আছে, কির্লোস্কার ব্রাদার্স আছে, ভেল আছে, এনসিএল ইন্ডিয়া আছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আছে, এলান্টাস ব্যাংক ইন্ডিয়া আছে। তো আমরা যদি আবার এখানে এক্সেল সিটে কম্পেয়ার করি, দেখুন এখানেও কোনো কমন নেই। কিন্তু কমন কোথায় আসছে, যেখানে আমরা কোয়ান্ট স্মল ক্যাপে জিও ফাইন্যান্সিয়াল আছে, আবার মতিলাল মিড ক্যাপে জিও ফাইন্যান্সিয়াল আছে, মানে জিও ফাইন্যান্সিয়াল আমরা একটা কমন পেতে পারি। আর এখানে দেখুন নিপন স্মল ক্যাপেও এসবিআই আছে, আবার এখানে
ওপরের দিক থেকে এখানেও কিছু কমন আছে, এসবিআই আর কোথায় দেখছিলাম বেশ। যাই হোক, তো আমরা মেনলি যেটা আমি কমন খুঁজে পেলাম, আমরা যদি এই ছটা বেস্ট ফান্ডের পোর্টফোলিও ঘাঁটি, মানে দুটো লার্জ ক্যাপ বেস্ট ফান্ড, দুটো মিড ক্যাপ বেস্ট ফান্ড, দুটো স্মল ক্যাপ বেস্ট ফান্ড, তাতে আমার কমন আসছে এরকম 7খানা স্টক: আইসিআইসিআই ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, লার্সেন অ্যান্ড টুব্রো, ইনফোসিস, রিলায়েন্স ইন্ডাস্ট্রি, অ্যাক্সিস ব্যাংক, জিও ফাইন্যান্সিয়াল। তো ধরুন এবার আপনার কাছে 1 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট আছে। আমরা অনেক সময় বলি না যে আমি স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করবো। তো স্টক মার্কেটে কোনো টিপসে বা টিভি দেখে ইনভেস্টমেন্ট করার থেকে বরঞ্চ যদি আমরা এইরকম ভাবে করি, তাহলে আমরা অ্যাটলিস্ট একটা মানে মানে কমন ফ্যাক্টর যদি পাওয়া যায়, তাহলে আমাদের অনেক সুবিধা হয়। কেননা যখন ফান্ড ম্যানেজাররাও এরকম হোল্ডিং এ রাখছে, তার মানে তাদেরও কোনো নির্দিষ্ট ভাবনা আছে, যে কারণে এই স্টকগুলো ফান্ডামেন্টালি স্ট্রং। তো 1 লক্ষ টাকা ধরুন আপনার কাছে ইনভেস্টমেন্ট করার স্কোপ আছে। তো 1 লক্ষ টাকা আপনি ইনভেস্টমেন্ট করবেন এরকম 7টা স্টকে যদি আপনি ভাগ করে দেন, তাহলে 1 লাখ ডিভাইডেড বাই 7 মানে 14,285 টাকা করে এভরি 14,285 আমি এখানে টাইপ করলাম। এভরি স্টকে যদি আপনি ইনভেস্টমেন্ট করে দেন, তাহলে আপনি একটা গুড পোর্টফোলিও পেয়ে যাচ্ছেন। এবার আমরা দেখবো জাস্ট যে আমরা একটা কমন জিনিস শিখবো। ধরুন নিফটি এখান থেকে আমরা দেখলাম এই টপ করেছে 26,349। এবার ওপর থেকে যেহেতু নিফটি পড়ছে, তো আমরা কত পড়েছে দেখে নেবো। নিফটি এখনো পর্যন্ত কালকের মার্কেট অনুযায়ী 12.20% পড়েছে। তো এই দুটোকেই আমি ইরেজ করে দিলাম। এবার একটা মজার জিনিস হচ্ছে, যেটা স্টক মার্কেটে অনেকেই লক্ষ্য করে না। ধরুন কোন স্টক ওপরে, আমি এখানে একটা লাইন দিলাম, ওপর থেকে যদি 20% ফল হয়, মানে ধরুন ওপর থেকে এটা প্রায় 20% ফল হচ্ছে, ওপর থেকে 20% ফল হলো, এক্স্যাক্টলি 20% ফল হলো। আমি এখানেও একটা লাইন ড্র করলাম। তাহলে ওপর থেকে যদি 100 টাকা স্টক 80 টাকায় আসে, তাহলে 20% ফল হয়। কিন্তু যদি 80 টাকায় কেউ কেনে নিয়ে আবার 100 টাকায় বিক্রি করে, তাহলে কিন্তু অলমোস্ট কত পার্সেন্ট লাভ হয় দেখে নিচ্ছি। প্রায় 25%-এর কাছাকাছি লাভ হয়ে যাবে, প্রায় 26 এর কাছাকাছি, এক্স্যাক্টলি 25%-এর লাভ। মানে আপনার ফল হচ্ছে 20%। যখন 20% আপনি কিনছেন, তখন ওই পড়ার জায়গায় কিনছেন, সেখান থেকে যখন আবার আগের রেটে আপনি বিক্রি করছেন, 25% লাভ হয়। তো এটাই হচ্ছে একটা ম্যাজিক, যে আমার যখনই আমার ফল হচ্ছে 20%, কিন্তু আমার যখন সেখান থেকে যখন আমি মানে আবার উপরের জায়গায় বিক্রি করছি, আমার 25% লাভ হয়ে যাচ্ছে। উল্টো ভাবে দেখতে গেলে, যদি আপনাদের আমি একটা কোশ্চেনই করলাম যে যদি আমাদের 30% ফল হয়, এবং 30% ফল থেকে যদি আমি কিনে আবার আগের জায়গায় বিক্রি করি, তাহলে কত পার্সেন্ট গেইন আসবে? আপনারা প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন, আমাদের ভালো লাগবে যে অ্যাটলিস্ট কেউ কেউ সিরিয়াসলি ব্যাপারটা দেখছেন। তো আমরা যদি নর্মালি নিফটির ফান্ডের মধ্যে দেখি, ধরুন এশিয়ান পেন্টস যদি আমরা দেখি ওপর থেকে কত পার্সেন্ট ফল আছে, তো ওপর থেকে দেখুন এখানে প্রায় রিসেন্ট টপ থেকে প্রায় 33% ফল আছে। আমরা যদি আদানি এন্টারপ্রাইজ দেখি, আমি এটা আগেই করে রেখেছিলাম, আদানি এন্টারপ্রাইজ দেখি, ওপর থেকে প্রায় এখানটায় টপ ছিল, ওপর থেকে প্রায় 46%-এর ফল আছে। আমরা এশিয়ান পেন্টস অলরেডি দেখলাম। অ্যাক্সিস ব্যাংক যদি দেখি, দেখুন অ্যাক্সিস ব্যাংক যেখানে কমন ফ্যাক্টর আসছে, অ্যাক্সিস ব্যাংক ওপর থেকে প্রায় 29% ফল আছে। মানে এখান থেকে যদি আমরা আবার ওপরে গিয়ে বিক্রি করি, যেটা আমি আপনাকে হিন্টই দিয়ে দিলাম, যে 30% ফল যখন ওপর থেকে পড়বে, সেখানে যদি আমি কিনে আমি আবার টপে বিক্রি করি, আমার 41% আমার গেইন চলে আসছে। তো যেটা আমরা দেখছিলাম, দেখুন অ্যাক্সিস ব্যাংকে, এখানে অ্যাক্সিস ব্যাংক কমন ফ্যাক্টরে আছে, যে অ্যাক্সিস ব্যাংকে আমার যদি হোল্ডিং আমি এই মুহূর্তে নিতে পারি, তাহলে আমার একটা ভালো রিটার্নের আমরা আশা করতে পারি। এবং যখন আমার টপে থাকবে, আমি যদি বিক্রি করে দিই, এখান থেকে প্রায় 40%-এর স্কোপ আছে। তো এইভাবে যদি আমরা পরপর দেখি, যেমন অ্যাপোলো হসপিটাল সেইভাবে পড়েনি, বাজাজ অটো ওপর থেকে প্রায় 34% ফল আছে, ভারতী এয়ারটেল সেরকম ভাবে পড়েনি, বিপিসিএল ওপর থেকে প্রায় 30%-এর মতো ফল আছে। ব্রিটানিয়া যদি আপনারা দেখেন, ব্রিটানিয়া প্রায় এখানে
আমি চেক করে নেবো জাস্ট ওপর থেকে কত পার্সেন্ট ফল আছে। ব্রিটানিয়া এখন যেখানে ট্রেড করছে ওপর থেকে প্রায় 21% ফল আছে। তো এভাবে যদি আমরা নিফটির প্রত্যেকটা চার্ট মানে 50 আমরা দেখি, মানে এইচডিএফসি ব্যাংক দেখছি ওপর থেকে প্রায় 12% ফল আছে। এখানে এইচডিএফসি লাইফ যদি আমি খুলে দেখি ওপর থেকে এইচডিএফসি লাইফ যদি আমি খুলে দেখি ওপর থেকে প্রায় যেখানে ট্রেড করছে 18% ফল আছে। তাহলে অলমোস্ট বেশিরভাগ স্টকে আমরা দেখছি প্রায় 18% স্টকে 18% ফল আছে নিফটিতে, নিফটির যেগুলো স্টক আছে নিফটি 50-তে। অথচ সেখানে যদি আমরা নিফটি যখন খুলে দেখছি, যখন আমরা নিফটি খুলে দেখছি তখন দেখছি মাত্র 12%-এর মতো ফল আছে উপর থেকে। তো এটাই হচ্ছে অপারেটরের খেলা, যে আপনাকে এখানে কনফিউজ করে দেবে যে আমার স্টকেই হয়তো কোনো প্রবলেম আছে, যে আমার স্টকগুলোই ভালো না, মার্কেট তো সেইভাবে পড়েনি কিন্তু আমার স্টকে 30% 40% ফল চলে এসছে। তো এই জায়গায় লোকে প্যানিক হয়ে যাবে এবং অটোমেটিক ভাববে যে আমার স্টক হয়তো খারাপ, বিক্রি করবে। আর বিক্রি করার পরে যখন হ্যান্ড হোল্ডিং পুরো অপারেটরের কাছে চলে আসবে তখন সেখান থেকে মার্কেট আবার ওপরে নিয়ে চলে যাবে। তো এই গেমই হতে থাকে, এখান থেকে সাবধানে থাকবেন। সব থেকে বেস্ট হচ্ছে যদি আপনার স্টক মার্কেটে রিসার্চ করার না সময় থাকে এবং প্রপারলি যদি না শিখে থাকেন তাহলে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করা। মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টে আপনি সেফ সাইড থাকবেন, আপনার ফান্ড ম্যানেজার থাকবে, সঙ্গে প্রফেশনাল ফান্ড ম্যানেজমেন্ট থাকবে। কিন্তু স্টক মার্কেটে আপনি নিজেই ফান্ড ম্যানেজার। এবং সেক্ষেত্রে যদি আপনার স্টক মার্কেটে শখ থেকেই থাকে তাহলে আমি যেরকম ভাবে একটা দেখলাম, একটা এক্সপেরিমেন্ট করলাম, এইভাবে আপনারা এক্সপেরিমেন্ট করতে পারেন যে মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজাররা কোন স্টকে ইনভেস্টমেন্ট করছে, সেখান থেকে কমন ফ্যাক্টর কোনগুলো আসছে সেখানে ইনভেস্টমেন্ট করা। তো এই 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 কমন ফ্যাক্টর যেগুলো আছে এই ফান্ডে ফান্ড নয়, এই কটা স্টকে যদি আমরা ইকুয়ালি ইনভেস্টমেন্ট করি আর আমরা যদি টপে গিয়ে বিক্রি করে দিই তাহলে আমাদের একটা ভালো রিটার্ন আসতে পারে। তো এবার আমরা কমেন্ট নিয়ে আলোচনা করব। কিছু কমেন্ট লাস্টের ভিডিওতে আমি পেয়েছি, যে দেবাশিস ছেত্রী উনি লিখছেন আপনার ভিডিওর অপেক্ষায় থাকি, থ্যাংক ইউ স্যার। তো থ্যাংক ইউ আপনাকেও যে আপনি সিনসিয়ারলি আমাদের ভিডিও দেখেন। তারপরে একজন লিখছেন যে স্যার নতুন ন্যাবে লামসাম ইনভেস্টমেন্ট করা কি খুব ভালো না পুরনো হাই ন্যাবেতে ভালো? তো দেখুন, নতুন ন্যাবে ইনভেস্টমেন্ট করা, পুরনো ন্যাবে ইনভেস্টমেন্ট করা, নতুন ন্যাবে ইনভেস্টমেন্ট করা অনেকটা লাকের উপর নির্ভর করে। যদি কোনো ভালো ফান্ড সত্যি তৈরি হয় তাহলে হয়তো নতুন ন্যাবে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, কিন্তু পুরনো ন্যাবে ইনভেস্টমেন্ট করাটাই আমার মনে হয় বেশি ভালো। যে ফান্ডটার অলরেডি 3 বছর বয়স হয়ে গেছে সেই রকম ফান্ডে ইনভেস্টমেন্ট করা লামসামের ক্ষেত্রে বেশি ভালো। তার ট্র্যাক রেকর্ড পাওয়া যায়, ফান্ড ম্যানেজারের পারফরমেন্সের আমরা ভিত্তি পাই যে কিভাবে সে পারফরমেন্স করছে। তো আমি তো অলওয়েজ প্রেফার করি যে এক্সিস্টিং ফান্ডে ইনভেস্টমেন্ট করা। যদি কোনো ভালো ফান্ড হাউস নতুন ফান্ড নিয়ে আসে সেখানে হয়তো এসআইপি থ্রুতে আপনি যেতে পারেন, লামসাম ইনভেস্টমেন্ট না করাই ভালো। আর ভবিষ্যতে ভালো পারফর্ম করতে পারে এমন 4-5টা এসআইপি দয়া করে বলবেন। দেখুন, আমি 2025-এর বেস্ট মিউচুয়াল ফান্ড বা 2026-এ কোন ফান্ডগুলো ভালো করতে পারে এই নিয়ে আমার ভিডিও আছে, আপনি চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। তাও আপনাকে বলে রাখলাম যে যদি ধরুন আপনার বয়স ছোট হয় তাহলে আপনি মিড ক্যাপ এবং স্মল ক্যাপে ইনভেস্টমেন্ট করতে পারেন। মিড ক্যাপে মতিলাল মিড ক্যাপ, গোয়ান মিড ক্যাপ, স্মল ক্যাপের মধ্যে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ, গোয়ান স্মল ক্যাপে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। অসাধারণ ফান্ড। তাছাড়া মিড ক্যাপে আরো ভালো ফান্ড আছে, এডেলওয়াইজ মিড ক্যাপ, কোটাক ইমার্জিং ইকুইটি, এভার গ্রিন ফান্ড, মানে সবসময় ভালো রিটার্ন দিয়েছে। তো এই জাতীয় ফান্ডে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। আর যদি আপনার পোর্টফোলিও নিয়ে কোনো প্রবলেম হয় আপনি আমার সঙ্গেও যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমার নাম্বার হলো 9002408635। এখানে আরেকজন লিখছেন টোটাল রেগুলার ইনভেস্টমেন্ট 20 lakhs, নাও এজ 60, রিটায়ার্ড পারসন, আই ওয়ান্ট টু ট্রান্সফার ফ্রম রেগুলার টু ডাইরেক্ট মিউচুয়াল ফান্ড, প্লিজ সলভ ইট, আই ওপেন গ্রো অ্যাপ। আপনি রিটায়ার্ড করেছেন, রিটায়ার্ডের পরে আপনার 20 lakhs রেগুলার প্ল্যানে আছে আমি যতটুকু বুঝলাম, আর আপনি ডাইরেক্ট প্ল্যানে নিয়ে যেতে চান, গ্রো অ্যাপে আপনি অ্যাকাউন্ট খুলেছেন। যে কোনো অ্যাপের থ্রুতে আপনি ডাইরেক্ট প্ল্যানও করতে পারেন আর আপনি রেগুলার প্ল্যানেও থাকতে পারেন। আমার তো পার্সোনালি ইনভেস্টমেন্ট টোটাল রেগুলার প্ল্যানেই আছে।
তো আমার খুব একটা যায় আসে না, প্লাস আমি মনেও করি না যে ওইটুকু এক্সপেন্স রেশিওর জন্য যে বিরাট কিছু তফাৎ হয়। অ্যাকচুয়ালি মোদ্দা কথা হলো ফান্ড কেমন পারফরমেন্স করছে, এবং আমার যদি ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিবিউটার বা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কোয়ালিটি ভালো থাকে তাহলে আমি তার সাথেই থাকবো। কেননা লং টার্মে আমার টিকে থাকতে গেলে একজন আমার কোচের দরকার হয়, কেননা এমন ইমোশনাল বায়াসনেস চলে আসে যে কারণে আমরা ভুলভাল ডিসিশন নিয়ে থাকি। সেক্ষেত্রে আপনার ডিস্ট্রিবিউটারকে আপনি চার্জ দিয়েও আপনি ভালো জায়গায় পৌঁছতে পারেন। আমার পার্সোনাল ইনভেস্টমেন্ট টোটালি রেগুলার ফান্ডে আছে। অ্যাকচুয়ালি আমরা ট্রাইফেল ম্যাটারে বেশি ব্যস্ত হয়ে পড়ি। ট্রাইফেল ম্যাটারে মানে আমি একটা জাস্ট উদাহরণ দিয়ে আপনাকে বলছি। আমার নলেজ অনুযায়ী আজ পর্যন্ত কোনো লোক আহ, মানে বিনা চুল না আঁচড়ে অফিস যায়নি, মানে চুল না আঁচড়ে অফিস যায়নি আজ পর্যন্ত। একজন লোকেরও মিস হয়নি, কিন্তু ব্রেকফাস্ট মিস হয়ে যায়। কিন্তু কোনটা বেশি ইম্পর্টেন্ট, ব্রেকফাস্টটা বেশি ইম্পর্টেন্ট না চুল আঁচড়ানোটা বেশি ইম্পর্টেন্ট? ব্রেকফাস্টটা বেশি ইম্পর্টেন্ট অবভিয়াসলি। কিন্তু কি হয় না, আপনি দেখবেন আমরা লেট করছি, হয়তো ট্রেন পাবো না বা বাস পাবো না, কিন্তু তা সত্ত্বেও বেরোবার আগে আয়নাতে আমি চুলটা ঠিক করে চলে যাই, কিন্তু আমি ব্রেকফাস্ট মিস করে যাই। তো এখানে অনেকটা তাই ব্যাপার যে আমি ডাইরেক্ট প্ল্যান, রেগুলার প্ল্যান, ডাইরেক্ট প্ল্যান, রেগুলার প্ল্যান এসব করতে গিয়ে আমার অ্যাকচুয়ালি প্রপার ফান্ড সিলেকশন হয় না। আমি আমার ডিস্ট্রিবিউটারকে ছেড়ে দিই, যে আমার জন্য ডেডিকেটেডলি সাপোর্ট দিতে তৈরি তাকে আমি ছেড়ে দিই। তো আমার মতে আমার তো মনে হয় যে আমার একজন কোচ থাকা উচিত, কেননা ইন্ডিয়া টিমে বিরাট কোহলিকে খেলা শেখাবার জন্য গৌতম গম্ভীর বা রাহুল দ্রাবিড়কে প্রয়োজন নেই, কিন্তু একজন মেন্টর হিসেবে না থাকলে টোটাল সব প্লেয়ারদেরই গন্ডগোল লেগে যায়। তো আমার খুব একটা মনে হয় না। আপনার যদি মনে হয় আপনি ডাইরেক্ট প্ল্যানও করতে পারেন, কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে আপনাকে কিন্তু নিজেকে রিসার্চ কন্টিনিউ জারি রাখতে হবে এবং সিনসিয়ারলি আপনার পোর্টফোলিও ম্যানেজ করতে হবে। নেক্সট কোশ্চেন, আমি রিটায়ার্ড, আমাকে তিনটে আমি রিটায়ার্ড 3 MF নেম সেজ ফর লং টার্ম। তিনটে ফান্ড উনি চাইছেন। দেখুন, আপনাকে আমি বলতে পারি তিনটে ফান্ডের মধ্যে আপনি ফ্র্যাঙ্কলিনের ইকুইটি হাইব্রিড ফান্ড আপনি করতে পারেন, যেহেতু আপনি রিটায়ার্ড পারসন। তাছাড়া আপনাকে আমি লার্জ ক্যাপ এবং লার্জ অ্যান্ড মিড ক্যাপেই সাজেস্ট করব। তো ফ্র্যাঙ্কলিন হাইব্রিড ফান্ডে যেতে পারেন, আর কোটাক ইকুইটি অপরচুনিটি আর ডিএসপি ইকুইটি অপরচুনিটিতে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। তিনটে ফান্ড আপনি চেয়েছেন। যদি ফ্র্যাঙ্কলিনের আমরা দেখি রিস্ক রেশিও, দেখুন ফ্র্যাঙ্কলিনের রিস্ক রেশিও, শার্প রেশিও হচ্ছে 1.01, ক্যাটাগরি অ্যাভারেজ 0.85। মানে এটা শার্প রেশিও মানে হচ্ছে আমি কত টাকা রিস্ক নিয়ে কত রিটার্ন কামাচ্ছি। তো 1-এর উপরে শার্প রেশিও ডেফিনেটলি ভালো, তো এখানে 1.01 আছে। তো ফ্র্যাঙ্কলিন ইকুইটি ইন্ডিয়া ইকুইটি হাইব্রিড যথেষ্ট ভালো ফান্ড। জেনসেন আলফাও ভালো আছে। এখানে ট্রেনার রেশিও দেখুন ক্যাটাগরি অ্যাভারেজের থেকেও বেশি। তাছাড়া কোটাক ইকুইটি অপরচুনিটিও যদি আমরা দেখি, দেখুন শার্প রেশিও 1.13, জেনসেন আলফা 6.40, ট্রেনার রেশিও 15, প্রায় 16-এর কাছাকাছি। খুবই ভালো ফান্ড। আর একটি ফান্ড আপনাকে রেকমেন্ড করব আমি, ডিএসপি ইকুইটি অপরচুনিটি। এর শার্প রেশিও একটু কম আছে, 0.94, একের থেকে কম, 0.83 ক্যাটাগরি অ্যাভারেজ, যেখানে জেনসেন আলফা আছে 4.63, আর ট্রেনার রেশিও আছে 13.55। জেনারেলি আমি এখানে অ্যাকচুয়ালি শেখাতে চাই, আমি কোনো রেকমেন্ডেশন করি না। টোটালটাই আমি আপনাদের সামনে স্বচ্ছ ধারণা তুলে ধরার চেষ্টা করি। আমি কোনো টিপস দিই না বা কোনো রেকমেন্ডেশন করি না। আপনারা নিজের ডিসিশন নিজে নেবেন এবং আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার থাকলে তার কথা অনুযায়ী চলবেন। আমি এই চ্যানেলে শেখাতে চাই এবং আপনারাও শিখতে থাকুন। আগামী দিনে আমি আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আপনারা যদি অ্যাডভান্স শিখতে চান, মানে আরো যদি বেশি কিছু শিখতে চান, তাহলে আমার অফিসে যোগাযোগ করতে পারেন, আমার নাম্বারে আমার সঙ্গে কথাও বলতে পারেন। তো আজকের জন্য এটুকুই, পরের ভিডিও নিয়ে আবার আসছি। অবশ্যই যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে অবশ্যই টিক মার্ক করে রাখবেন, তাহলে আমি ভিডিও আনলেই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর একটা লাইক দয়া করে দেবেন। আর কমেন্টে অবশ্যই আপনারা লিখবেন, যেটা আমি কোশ্চেন করলাম, যে 30% ডাউন, যদি ওপর থেকে 30% ডাউন হয়, সেখানে যদি আমি কিনি, আবার যদি টপের জায়গায় আমি বিক্রি করি, তাহলে 30% ডাউনের পরে যদি আমি কিনি আর উপরে বিক্রি করি, তাহলে আমার কত পার্সেন্ট গেইন হয়। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজকের জন্য এটুকুই। জয় হিন্দ, জয় ভারত।